প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান আগামীর বাংলাদেশে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন এম আবদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। রয়েছেন প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত। এম আবদুল্লাহ, দেশে আওয়ামী লীগের জটিকা মিছিল বাড়ছে, অন্যদিকে বিশ্বে বাংলাদেশের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ বাড়াতে শনিবার দিল্লিতে দিনব্যাপী সেমিনার হলো। দুটো বিষয়কে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা খুবই অ্যালার্মিং একটা বিষয় যে পতিত ফেসিবাদী শক্তি গর্ত থেকে বেরিয়ে এখন রাস্তায় নামার চেষ্টা করছে, একটা হুমকি তৈরি করার চেষ্টা করছে। এটা তাদের জায়গা থেকে করারই কথা, তারা তো করবেই। কারণ আওয়ামী লীগ এমন একটি শক্তি, যে শক্তি ক্ষমতায় থাকলেও যেমন একটা আপদ, ক্ষমতার বাইরে থেকেও তারা দেশে ধ্বংসাত্মক কাজের ব্যাপারে সবচেয়ে বেশি পারদর্শী। তারা অতীতে তারা যখন বিরোধী দলে ছিল তখনও কিন্তু আপনি দেখবেন যে তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বাংলাদেশকে কিভাবে বিপর্যস্ত অবস্থার দিকে ঠেলে দিয়েছে। এখনও তারা ঠিক নীল নকশা করে তারা আবার মাঠে নামার চেষ্টা করছে। তাদের জায়গা থেকে তাদের অস্তিত্বের সংকটে পড়েছে, তারা মাথা তুলবে, সক্রিয় হতে চাইবে, দলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নেতাকর্মীদেরকে মনোবল যে ধরে রাখার জন্য বা চাঙ্গা করার জন্য তারা করবে। কিন্তু যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, তাদের ভূমিকাটা কি? এবং এখানে সরকারের দিকে সবাই আঙ্গুল তুলছেন যে সরকার কেন এই ধরনের তাদের গোয়েন্দা নজরদারি বা অন্যান্য জায়গা থেকে সরকারের দুর্বলতার বিষয়গুলো অনেকে সামনে আনছেন। এটা অস্বীকার করার জায়গা নাই যে গত 15 বছরে গোয়েন্দা সংস্থাগুলোকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, একেবারে ব্লাড টেস্ট করে করে ছাত্রলীগের ক্যাডারদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। ইভেন আমরা কয়েকদিন আগেই আমরা একটি রিপোর্টে দেখেছি যে এনএসআইতে নিয়োগ হয়েছে যে কোনো পরীক্ষার মাধ্যমে না, তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে মধুর ক্যান্টিনে, সেখান থেকে তালিকা তৈরি হয়ে এসছে, চূড়ান্ত হয়ে এসছে এবং সেভাবে আওয়ামী লীগের কার্যালয়ে পাঠানো হয়েছে। সেই তালিকা ধরে ধরে এইসব জায়গায় নিয়োগগুলো হয়েছে। সুতরাং কোন লেভেলের নিয়োগকৃত লোকজন এখন এইসব সংস্থায় আছে আপনারা সেটা ভালো করেই জানেন। তো স্বাভাবিকভাবে গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে আগাম যে তথ্য পাওয়া আওয়ামী লীগের এই অ্যাক্টিভিটিসের বা তারা মাঠে নামবে, এই জাতীয় বিষয়গুলো আগাম তথ্য পাওয়ার ক্ষেত্রে সরকারের জন্য তো দুর্বলতার জায়গা আছে, এটা অস্বীকার করার উপায় নাই। এই যে সময়টা গিয়েছে সরকারের 1-1.5 বছরের মধ্যে, এর মধ্যে নানান ধরনের অস্থিরতা মোকাবেলা করতে গিয়ে এইসব জায়গায় যতটা সংস্কার করা দরকার ছিল সেই জায়গাটাতে সংস্কার করলেও আসলে এই সময়ের মধ্যে এমনটা তো না, বাংলাদেশের সিস্টেম আইন এমনটা না যে আপনি রাতারাতি আপনি শত শত লোককে গোয়েন্দা সংস্থায় আবার আপনি এখানে পুনর্বিন্যাস করে তাদেরকে এদের স্থলাভিষিক্ত করবেন, এরকম কোনো মেকানিজম এবং আইনগতভাবেও এটা যুক্তিযুক্ত কোনো পন্থা নাই যেটা দিয়ে সম্ভব। তো সেই কারণে এই গোয়েন্দার জায়গাটা থেকে, দুর্বলতার জায়গা থেকে আবার দিল্লিতে সেমিনার, হ্যাঁ, সেমিনারের দিকে আমি যাচ্ছি। তো এখন আমরা যদি বলি যে এরা আওয়ামী লীগ, এই যে আওয়ামী লীগ মাঠে নামার জন্য দিন দিন যে বাড়ছে, আপনি যেটা বলছেন কেন বাড়ছে এই কারণেই যে যখন তারা দেখছে যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো নিজেদের মধ্যে ল্যাং মারামারি প্রত্যেক দিনই তারা বাড়াচ্ছে, এটার সাথেই কিন্তু পাল্লা দিয়ে তাদের তৎপরতাও বাড়ছে। যত বেশি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে বিভাজন, একে অপরের বিরুদ্ধে ভার্চুয়াল জগতে বিদ্বেষ ছড়ানো, বিষ ছড়ানো, এই কাজগুলো যেমন হচ্ছে এবং দূরত্ব তাদের মধ্যে যত বাড়ছে তত এরা আশাবাদী হয়ে উঠছে। এরা যখন মাঠে নামছে এরা কিন্তু নিশ্চিতভাবে ধরে নিচ্ছে যে আমাদের গ্রেপ্তার হতে পারে, আমাদের বিরুদ্ধে মামলা হতে পারে। কিন্তু সেই ঝুঁকিটাও নিচ্ছে এই কারণে যে যেহেতু গণ অভ্যুত্থানের শক্তিগুলো বিভাজিত হচ্ছে, তারা তাদের ফেরার সম্ভাবনা দেখছে। এই সম্ভাবনা থেকেই কিন্তু এই সাহসগুলো তারা করছে। এখন আসেন আপনি দিল্লির যে বিষয়টা, দিল্লি তো ভারত তো আমাদের এনিমি হিসেবে তারা প্রথম দিন থেকে, যেদিন থেকে আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে ফেসিবাদের পতন ঘটেছে এবং সেই দিল্লিতে আশ্রয় নিয়েছে ফেসিবাদের সেই শেখ হাসিনা,
তার পরদিন থেকেই কিন্তু তাকে ফেরানোর জন্য দিল্লির যে তৎপরতা, এটা ওপেন সিক্রেট। যদিও বাংলাদেশের সরকারের পক্ষ থেকে একাধিকবার এ ব্যাপারে মানে দিল্লিকে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে, তোমরা যেটা করছো এটা ঠিক করছো না, এটা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে যে শীতল অবস্থা এটাকে আরো বরফ জমাট করে ফেলবে যদি এগুলো শেখ হাসিনাকে এ ধরনের বক্তব্য রাখার সুযোগ দেয়া, সেখানে মিট করার সুযোগ দেয়া, এই বিষয়গুলো নিয়ে ঢাকা থেকে কিন্তু বারবার দিল্লি থেকে বার্তা দেওয়ার পরও দিল্লি কিন্তু সেই শেখ হাসিনার বাইরে কিন্তু কোনো কিছু তারা কোনো বিকল্প চিন্তা করতে পারছে না। তারা যে নতুন বাস্তবতাটা তারা উপলব্ধি করতে পারছে না, বা উপলব্ধি করলেও তারা সে মেনে নিতে পারছে না, এবং তারা এখনো তারা হয়তো আশা করছে যে তাদের সেই নীল নকশার মাধ্যমে তারা ঢাকায় পরিবর্তন করতে পারবে, আওয়ামী লীগকে আবার ফেরানোর নানান কলা কৌশল তারা এখানে আনতে চাচ্ছে। এর মধ্যে জাতীয় পার্টির বিষয়টা সামনে আসছে, তাদেরকে জাতীয় পার্টি বরাবরই জাতীয় পার্টি দিল্লির সেই সেবা দাস হিসেবে আওয়ামী লীগের সাথে সহায়ক শক্তি হিসেবে সব সময় ছিল। তো দিল্লি কেন্দ্রিক আগামী নির্বাচনের আগ পর্যন্ত দিল্লি কেন্দ্রিক নানান তাদের প্ল্যান ABCD নানান বিষয় নিয়ে তারা কাজ করছে। এরই অংশ হিসেবে তারা দিল্লিতে এখন সেমিনারের আয়োজন করার সুযোগ দিয়েছে, এবং সেখানে বাংলাদেশকে কিভাবে অস্তিত্ব, মূল বার্তাটা হলো সেখানে সেমিনারের বিষয়বস্তু আমরা দৃশ্যত যাই দেখি না কেন, মূল কাজটা হচ্ছে যে আওয়ামী ফ্যাসিস্ট শক্তিকে কিভাবে ঢাকায় আবার ফেরানো যায় এবং বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করে ডক্টর ইউনূসের যে বৈশ্বিকভাবে একটি নন্দিত সরকার, এই সরকারকে কিভাবে বেকায়দায় ফেলা যায়, এদেরকে ব্যর্থ প্রমাণ করা যায়, দেশটাকে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিকভাবে যেভাবে ভারত আমেরিকার সাথে বাণিজ্যে একটা বিরাট বিপর্যয়ের মুখে আছে, এই বিপর্যয়ের মধ্যে সেই জায়গাটাতে বাংলাদেশের একটা বিরাট সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। এই সবগুলোকে ভণ্ডুল করার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে আবার নস্যাৎ করার জন্য ভারতের যে আগের যে নীল নকশা ছিল তার সঙ্গে নতুন করে তাদের নতুন প্ল্যান ABC এগুলো নিয়ে তারা কাজ করছে, মূলত তারই অংশ হিসেবে এই সেমিনার। প্রফেসর নজরুল, এই যে দেশে ফ্যাসিস্টদের তৎপরতা বৃদ্ধি এবং দিল্লিতে যে সেমিনার, আপনি কিভাবে দেখছেন? ভারত তার আগের যে ফরেন পলিসি এবং তাদের যে লাইন, যেটাকে আমরা বলি লাইন অফ থট, সেই জায়গায় আছে, সেখান থেকে তাদের কোনো পরিবর্তন হয় নাই। বাংলাদেশের ব্যাপারে তারা সবসময় চেয়েছে একটা দুর্বল বাংলাদেশ, এবং সেখানে তারা আধিপত্য করবে, তারা যেভাবে চাইবে সেইভাবে বাংলাদেশ চলবে। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, বাংলাদেশের বৈদেশিক নীতি, এগুলি তাদের চাওয়া পাওয়ার আলোকে তৈরি হবে এবং সেইভাবেই চলবে। এটা সবসময় চেয়ে আসছে, এবং গত যে হাসিনার শাসন আমলে, যে ফ্যাসিবাদী যে শাসন আমলটি ছিল, সেই সময় আমরা দেখেছি যে কীভাবে ভারত এখানে আধিপত্য করেছে এবং একটা পুতুল সরকার এখানে বসিয়েছে। তো 5ই আগস্টের পরেই মানে আমরা অন্তত আশা করেছিলাম যে ভারত তার ভুলটা বুঝতে পারবে। তাদের যে ফরেন পলিসি যেটা ব্যাকফায়ার করেছে এবং ফেইল করেছে, শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, আপনি দেখেন যে একটি দেশের সাথেও, সাউথ এশিয়ার প্রতিবেশী, ভালো সম্পর্ক না, অনেক সময় বলে আমেরিকার সঙ্গে শুধু আমেরিকার সম্পর্ক শেষ পর্যন্ত খারাপ, এবং অনেকে বলবেন যে ভারত একটা হিন্দু ডমিনেটেড একটা কান্ট্রি, বাংলাদেশ একটা মুসলিম মেজরিটি পিপল এখানে, সেই কারণে সম্পর্ক খারাপ। সেটা সত্য নয়, কারণ সেটা যদি সত্য হয় তাহলে নেপালের সাথে তাদের সম্পর্ক খারাপ হবে কেন? নেপাল তো 100% হিন্দু এই মেজরিটি পিপল সেখানে, তাহলে নেপালের সাথে সম্পর্ক, কাজে এখানে ধর্মও ব্যাপার না, এখানে মূল বিষয়টা হচ্ছে আধিপত্য করা, মূল বিষয়টা হচ্ছে হেজিমনি তৈরি করা এবং হেজিমনিকে একটা রোল প্লে করা, এবং এইটা করতে গিয়ে ভারত ব্যর্থ হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ভারতের পলিসি মেকাররা এটা এখনো উপলব্ধি করতে পারছেন না, তারা আগের জায়গাতেই হাঁটছেন। তারা এখনো মনে করেন যে শেখ হাসিনাকে তারা এখানে পুনর্বাসন করতে পারবেন, এবং সেই কারণে তারা হেন কোনো প্রচেষ্টা নাই, তারা নিচ্ছেন না। মিডিয়া বলেন, সিভিল সোসাইটি বলেন, তারপরে তাদের যে সরকারি পর্যায়ের যে সকল চ্যানেলগুলি আছে সেগুলির মাধ্যমে আন্তর্জাতিকভাবে তারা চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করা, এবং এখানে এখন যে গভর্নমেন্টটি আছে সেই গভর্নমেন্টটি যাতে দুর্বল হয়ে যায় অথবা তাদের যাতে ডিসক্রেডিট হয়ে যায় আন্তর্জাতিকভাবে, সেই প্রচেষ্টা তারা করা। এক কথায় আমি বলবো যে আপনি এই যে তৎপরতা এবং দিল্লিতে যে তাদের সেমিনারের নামে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা, এটা আসলে সেমিনার না, আমি এটাকে বলবো যে বাংলাদেশ বিরোধী একটা প্রোপাগান্ডা। এটার উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশ হওয়ার যে আকাঙ্ক্ষায় আছে, ভারত বাংলাদেশকে বাংলাদেশ হওয়ার সেই আকাঙ্ক্ষায় জায়গাটায় দেখতে চায় না। প্রফেসর নজরুল, এই ধরনের সেমিনার বা অপতৎপরতা সম্পর্কে নাগরিকদের সচেতনতা বাড়ানোর জন্য
শিক্ষাবিদ বা রাজনৈতিক বিশ্লেষক এবং মিডিয়ার যে ভূমিকা থাকা উচিত ছিল সেটি কিন্তু আমরা দেখছি না। কেন? রাজনৈতিক দলগুলি বিশেষ করে যারা আছে তারা বোধহয় এটাকে সিরিয়াসলি নিচ্ছেন না, এবং তারা মনে করছেন 5ই আগস্ট একটা বিপ্লব হয়ে গেছে, অতএব এখন আর কোনো ভয় নেই। কিন্তু বিপ্লব কিন্তু কাউন্টার রেভলিউশন হয়, বিপ্লবের পরে কিন্তু কাউন্টার যারা প্রতি বিপ্লব যেটা কিন্তু সেটা কিন্তু হতে পারে এবং সে সম্ভাবনা থাকে। আর বিপ্লব একটা হয়ে গেলে, একটা সরকারের পতন ঘটলে বা সরকার যদি ক্ষমতা থেকে চলে যায়, তাহলে যে রিস্ক চলে গেল, এই সরকার আসতে পারবে না, বিষয়টা এমন না। বিপ্লব সাকসেসফুল হতে অনেক সময় লাগে। ফ্রেঞ্চ রেভলিউশন আপনি জানেন যে 10 বছর লাগছে তার সাকসেসফুল হওয়ার জন্য। কারণ এইখানে আমি বলবো এক্ষেত্রে যে যারা বিপ্লবের যারা প্রো স্টেক হোল্ডার যারা ছিলেন, বিশেষ করে পলিটিক্যাল পার্টির কথা আমরা বলবো, কারণ পলিটিক্যাল পার্টি হচ্ছে সবচেয়ে অর্গানাইজড শক্তি। ইভেন প্রাইভেট যে ইনিশিয়েটিভগুলি আছে, এন্টারপ্রাইজগুলি আছে বা সিভিল সোসাইটির কথা আমরা বলি, মিডিয়া হচ্ছে পার্ট অফ সিভিল সোসাইটি। পলিটিক্যাল পার্টি যদি স্ট্রং একটা রোল প্লে করে, তাহলে মিডিয়াও কিন্তু সেখানে সাহস পায় বা মিডিয়াও তার উজ্জীবিত হয়, সিভিল সোসাইটি উজ্জীবিত হয়। সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে এখানে যে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি যারা আছেন, তারা এখন এটাকে অত গুরুত্ব না দিয়ে বরং তারা নিজেরা এখন কিভাবে ক্ষমতায় যাবেন সেই ক্ষমতাকে তারা বেশি ফোকাস করছেন, এবং স্ট্রাগল ফর পাওয়ার করতে গিয়ে তারা নিজেদের মধ্যে তারা অনৈক্য তৈরি করছেন এবং দ্বন্দ্ব এবং সংঘাত তৈরি করছেন। এই সুযোগটা অন্যরা নিচ্ছে। আপনার আরেকটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন প্রফেসর নজরুল, সেটি হলো গত 13 মাসে নতুন বাংলাদেশ তৈরির জন্য যে নতুন বয়ান তৈরি করার কথা ছিল, সেটি কিন্তু পুরনো রাজনৈতিক দলগুলো, এমনকি নতুন রাজনৈতিক যে এনসিপি, তারাও কিন্তু তৈরি করতে পারেনি। এই ব্যর্থতাটা কেন হলো? এই ব্যর্থতা হয়েছে যে তারা সবাই পাওয়ারের উপরে ফোকাস করতেছেন। এখন মনে করছে প্রত্যেকেরই আমার ক্ষমতায় যেতে হবে, আমার এমপি হতে হবে, আমার মন্ত্রী হতে হবে, এবং এটা হলেই আমার কিন্তু দেশ, আমার যে জাতীয় স্বার্থ, যেটা আমরা 5 আগস্টের আগে আমরা যেটা দেখেছি, সেটা কিন্তু এখন নাই। এই পাওয়ার সেন্ট্রিক পলিটিক্স এইখান থেকে বের হয়ে আসা দরকার। এম আব্দুল্লাহ, ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে, না হলে কেবল দেশ নয়, ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলো বিপদে পড়ে যাবে, এমন মন্তব্য অনেকের। আপনি জানেন যে নির্বাচন ঠেকাতে নানা তৎপরতা চলছে, কারণ ফ্যাসিস্ট ও তার দোসররা জানে যে নির্বাচন যদি হয়ে যায় তাদের পুনর্বাসনের পত্রই কিন্তু বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা এখন মুখ্য বলেও অনেকে বলছেন। আমার প্রশ্ন আপনার কাছে, রাজনৈতিক দলগুলো সেই দায়িত্বটিকে পালন করতে পারছে বা করছে? দেখুন, নির্বাচন তো এই মুহূর্তে সবচাইতে প্রয়োজনীয় বিষয়টি হচ্ছে নির্বাচন। আমরা সংস্কার, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষার যে জায়গাটি তৈরি হয়েছিল, সেটা হচ্ছে যে একটা বাংলাদেশ যাতে আর ফ্যাসিস্টের উত্থান যাতে হতে না পারে, সেই জন্য মৌলিক কিছু সংস্কারের জায়গাগুলো নিয়ে মানুষের, জনগণের আকাঙ্ক্ষার জায়গা ছিল। সেই জায়গাটাতে দীর্ঘ সময় সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু মত পার্থক্য আছে, কিছু বিষয়ে প্রায় 84টি বিষয়ে সম্ভবত যে ঐকমত্য কমিশন একমত পোষণ করেছে। এখন যে জায়গাতে আছে সেটা হচ্ছে যে এটা বাস্তবায়ন, এই যেগুলো ঐকমত্য হয়েছে সেটার বাস্তবায়নটা কি হবে, এটা নিয়ে মূলত এখন বিরোধের একটি জায়গা তৈরি হয়েছে। কিন্তু মূল কথা হচ্ছে যে এই নির্বাচনটা ঠেকানোর জন্য ফ্যাসিস্ট, পতিত ফ্যাসিস্ট শক্তি করবে, সেই জায়গায় যদি আপনি থাকতেন আপনিও তাই করতে হতো। কারণ এই যেই করুণ পরিণতি তাদেরকে বরণ করতে হয়েছে, এরপরে যদি নির্বাচনের মাধ্যমে একটা স্থিতিশীল সরকার, স্থিতিশীল রাষ্ট্র গঠিত হয়, তাহলে স্থায়ীভাবে তাদের মাথা তুলে দাঁড়ানো বা তাদের পুনর্বাসন ফিরে আসা, এটা কিন্তু স্থায়ীভাবে দীর্ঘমেয়াদে একটা অনিশ্চয়তার জায়গায় পড়বে। তাদের মূলত এখন প্রত্যেকটি দিন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ। তারা মনে করে যে এই নির্বাচনকে যদি ভণ্ডুল করে দেয়া যায়, তাহলেই কেবল এই ইউনূস সরকারকে ব্যর্থ প্রমাণ করা যাবে, একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হবে, সেই সুযোগে তারা এখানে ফিরতে পারবে। এই হচ্ছে তাদের নীল নকশার অন্যতম একটি প্ল্যানের অংশ। তো এইটা যদি আমাদের অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলো এই ন্যূনতম তাদের জ্ঞান নাই, এটা তো আমাদের বিশ্বাস করতে হবে, এটা আমি মনে করি না। কারণ তারাও বোঝার কথা যে এটা কি করলে কি হবে, এইটুকু বোঝার ক্ষমতা তো অবশ্যই এই রাজনীতিবিদদের থাকার কথা। কিন্তু দুর্ভাগ্যের জায়গাটা হচ্ছে আমরা এখন স্লোগান দেখতে পাচ্ছি যে আগের মতো করে যে অমুককে বাংলা ছাড়, আবার পাল্টা স্লোগান হচ্ছে যে বাংলা যেভাবে যদি তোমরা এই করো তাহলে ওই ফ্যাসিস্ট শক্তি যেভাবে বাংলা ছাড়তে হয়েছে তোমাদেরকেও ছাড়তে হবে, এইভাবে কিন্তু পাল্টাপাল্টি হচ্ছে। তো তাহলে একটা বাংলা ছাড়ছে আর দুইটা একে অপরকে বলতেছে ছাড়তে হবে, তাহলে আর তো বাংলাদেশে আমার মনে হয় আর কেউ থাকতে পারবে না। তো এই যখন আমাদের এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে। আমি যেটা জানি, সরকারের কাছাকাছি কাজ করার কারণে সরকার এই মুহূর্তে ফেব্রুয়ারির নির্বাচনটার ব্যাপারে খুবই সিরিয়াস। এই নির্বাচন
পারলে যদি সরকারের মানে অন্যান্য প্রস্তুতিগুলো যদি ঠিকঠাক থাকতো, ডক্টর ইউনূস মানে পারলে আরো আগে 2 মাস এগিয়ে এনে নির্বাচন দিয়ে দেওয়ার মতো এখন মানসিক অবস্থানে তিনি রয়েছেন। ইভেন তার পক্ষে মানে এই যে নানানমুখী চাপে তিনি যে প্রত্যাশা নিয়ে তিনি যেটা দায়িত্ব নেওয়ার পর যে আশা করেছিলেন যে বাংলাদেশকে একটি নতুন চেহারা দেওয়ার জন্য এবং বাংলাদেশকে অনেক দূর বিশ্বের কাছে বাংলাদেশের উজ্জ্বল একটি ভাবমূর্তি তৈরি করার জায়গাটিতে, সেটা এই যে নানা ধরনের যে চাপ, এই চাপগুলো মোকাবিলা করতে গিয়ে তিনি কাঙ্ক্ষিতভাবে সেভাবে এগুতে পারছেন না। এই কারণেই হয়তো তার মধ্যে এখন নতুন করে উপলব্ধি হচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে এখানে তিনি এটা একটা প্রশ্ন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যে সেটি হলো যারা দ্রুত নির্বাচন চেয়েছিল, ফ্যাসিস্টের সহযোগী এমনকি ভারত, তারা কিন্তু এখন আবার নির্বাচনের ব্যাপারে অনাগ্রহী এবং নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার ব্যাপারে একটা তৎপরতা আপনি লক্ষ্য করেছেন। এর মানে তারা আবার পাল্টে গেছে, তারাও বুঝতে পারছে নির্বাচনটা হয়ে গেলে তাদের জন্য সর্বনাশ। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিস্ট বিরোধী শক্তি, তারাই উপলব্ধি করতে পারছে না। এই হলো সংকট। না, আমাদের ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলোর মধ্যেও তো আমরা এক ছোটখাটো তাদের মানে নিজস্ব ইকুয়েশন, নিজস্ব হিসেব নিকাশ, যোগ বিয়োগ, ফলাফল, এগুলাকে কেন্দ্র করে তারা নির্বাচনকে যেভাবে প্রায়োরিটি দেওয়া দরকার ছিল সেই জায়গাতে তারা থাকছে না। তারা নিজেদের নিজস্ব এজেন্ডা, নিজস্ব বোঝাপড়ার জায়গাটাতে নানান ধরনের সংকটের জায়গাগুলোকে সামনে নিয়ে আসছে। যদি আপনি জুলাই সনদের নিয়ে জটিলতার একটি জায়গা আছে, সেখানে যে ইস্যুগুলো নিয়ে এই মুহূর্তে এক জায়গায় আসা যাচ্ছে না, এটা আমার কাছে মনে হয় না যে এটা এতটা জটিল জায়গা। যেহেতু এই দীর্ঘ সময় সংলাপের মধ্য দিয়ে এক জায়গায় আসছি, এখন শুধু বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য আমাদের মধ্যে এ ধরনের একটি বিভাজন হবে, এ ধরনের দূরত্ব তৈরি হবে, এর চাইতে আর দুর্ভাগ্যের কি হতে পারে? এই জায়গাটাতে যদি আমরা বৃহত্তর চিন্তা করি, আমরা কি এরকম একটি জুলাই অভ্যুত্থানের শক্তিগুলো কি এতটুকু উদারতা দেখাতে পারলেন না যে আমরা এত 15টা বছর এত স্যাক্রিফাইস, এত জুলুম, এত নিপীড়ন, এত নির্যাতনের পরে একটা সুযোগ এসছে, অন্তত একটি নির্বাচনে আমরা সবাই নিজেদের একদম নিজস্ব যেসব এজেন্ডা আছে এগুলাকে একটু মানে পাশে রেখে আমরা অন্তত পক্ষে ঐক্যবদ্ধভাবে ফেসিড যাতে ইমিডিয়েটলি ফেরার সাহস না পায়, তারা যাতে মাথা তুলতে না পারে, এই বিষয়টাকে মাথায় রেখে যে নিজেরা একটা কাছাকাছি বোঝাপড়ার মধ্যে, এখন দেখছি যে এরা একে অপরকে নির্মূল করার স্লোগান দেওয়া শুরু করেছেন, একে দেশ থেকে বিতাড়িত করার স্লোগান দেওয়া শুরু করেছেন একে অপর। তাহলে এই অল্প সময়ের মধ্যে 1 বছরের মধ্যে আমাদের উপলব্ধির জায়গাটা কোন জায়গায় মানে পতিত হয়েছে, আমরা কিন্তু এগুলো দিয়ে আমরা অনুধাবন করতে পারছি। এটা আমাদের মতো ক্ষুদ্র মানুষ যদি আমরা বুঝতে পারি, তারা রাজনৈতিক একজন পোড়খাওয়া একজন রাজনীতি কেন বুঝতে পারছেন না, এটাই একটা বিস্ময়ের জায়গা আমার কাছে মনে হয়। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আরও রয়েছেন এম আবদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। প্রফেসর নজরুল, জনগণ কিছুটা হতাশ হয়েছে এই কারণে, তারা রাজনৈতিক দলগুলোর কাছে যে প্রত্যাশা করেছিল দায়িত্বশীল ভূমিকা, সেটা তাদের আশানুরূপ হয়নি, যার কিছুটা ইঙ্গিত এম আবদুল্লাহ দিয়েছেন। নির্বাচন ঠিক সময় না হলে, যেটা আমরা বারবার কথা বলছি, আসলে শুধু দেশ নয়, তারাও বড় বিপদে পড়ে যাবে। এই বিষয়টি তারা উপলব্ধি করবে বলে আমরা আশা করি। একই সঙ্গে আমরা এটাও আশা করি যে, যেটা এম আবদুল্লাহ বললেন, যে তাদের নিজস্ব এজেন্ডা বাদ দিয়ে দেশের এজেন্ডাকে সামনে নিয়ে আসবে। এবং এখন যে জটিলতা
তৈরি হয়েছে সেটি কাটবে। আপনি কি আশাবাদী? না, আমরা আশাবাদী হতে চাই আসলে, যে আশাবাদী হওয়া ছাড়া তো আমাদের আর কোনো উপায় নাই, গতি নাই। তো এই কারণে রাজনৈতিক দলগুলির কাছে আমাদের প্রত্যাশা অনেক, বিশেষ করে 5 আগস্টের পরে, যে রাজনৈতিক দলগুলি তো ক্ষমতায় যেতেই চাইবে, জি, তারা তো সমালোচনা করবে, এক দল আর এক দলের সমালোচনা করবে। যেটা আব্দুল্লাহ ভাই বললেন, যে সমালোচনাটা এমন যাতে না হয় যে আমি রাইজ করব আর তুমি এলিমিনেটেড হয়ে যাবা, অর্থাৎ এটা জিরো সাম গেম যাতে না হয়ে যায়, উইন উইন থাকুক। যে আমি এক দল আরেক দলের সমালোচনা করবে, ওই দল আবার এই দলের সমালোচনা করবে, কিন্তু সেটা এমন হবে না যে তোমাকে আমি নির্মূল করে দেব, তোমার নির্মূলের মধ্য দিয়ে আমার উত্থান ঘটবে, এটা যাতে না হয়। তো সেইটা কিন্তু অনেক সময় আমরা দেখি না। এবং এই ক্ষেত্রে যেটা দরকার, যে রাজনৈতিক দল জাতীয় স্বার্থকে আগে স্থান দেবে, প্রায়োরিটি দেবে জাতীয় স্বার্থকে, ন্যাশনাল ইন্টারেস্টকে। এবং সেটা না দিয়ে যদি রাজনৈতিক দলের তাদের যে দলীয় স্বার্থ অথবা কোনো কোনো ব্যক্তির যদি ব্যক্তিগত স্বার্থকে এই জায়গাটায় বেশি প্রায়োরিটি দেয়, তখন কিন্তু জনগণের যে ওই যে আকাঙ্ক্ষা, যেটা আপনি বললেন, জনগণের যে চাওয়া, সেটার সাথে কিন্তু তখন ম্যাচ করে না। মানুষ তখন স্বাভাবিকভাবেই আশাহত হয়ে যায়। এবং মানুষের মধ্যে এরকমের যদি মোহ বঙ্গের ঘটনা ঘটে, যেটাকে আমরা বলি ডিসইলিউশনমেন্ট, তাহলে এটা কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য ভালো না। সেই কারণে বারবার যেটা আমরা বলছি, বা সিভিল সোসাইটির মানুষরা বা ইভেন সাংবাদিকরা যারা কথা বলছেন, তারা একটা কথা বারবার বলছেন, যে এই ঐক্যটা ধরে রাখতে হবে এবং রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এবং এই দায়িত্বশীল আচরণটা এই জন্যই করতে হবে যে তাদেরও কিন্তু বিপদ আছে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি দেখবেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজনৈতিক দলের লোকেরাই হয়, রাজনীতিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আপনি যদি দেখেন আমলাদের কথা বলেন অথবা অন্যান্য যে স্টেক হোল্ডার যারা আছেন, কয়জনকে আপনি এরকমের করতে পারছেন? তারা আগের মতো বহাল তবিয়তে আছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, কোনো অসুবিধা নাই, তারা যে অবস্থায় আছে, এবং অনেকে তো প্রমোশনও পাইছে, তাদেরকে আপনি ধরতে পারেন নাই। কিন্তু যদি আপনি সাফারিং এর কথা বলেন, তাহলে রাজনৈতিক দল বেশি সাফারিং এর শিকার হয়েছে। আপনি দেখেন গত 15 বছরে হাসিনা রিজিমের সময় বিএনপি, জামাত এবং অন্যান্য যে এই যে ফেসিবাদ বিরোধী যে দলগুলি ছিল, তারা কি পরিমাণে তারা সাফারিং এর শিকার হয়েছে, গুম খুন, তারা কারা শিকার হয়েছে গুম খুনের। তারপরে কত হাজার হাজার ইয়াং ছেলেদেরকে এরকমের তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে সারা জীবনের জন্য। বিশ্ববিদ্যালয়ে তারা পড়তে পারে নাই, তারা চলে গেছে, তাদের লেখাপড়া শেষ হয়ে গেছে। মানে একটা ছেলে যদি একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সেই ছেলেটাকে নিয়ে ওই ফ্যামিলির অনেক আশা থাকে, বড় স্বপ্ন থাকে। কিন্তু সেই ছেলেটা যখন এরকমের বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না, বা সামহাউ সে বিশ্ববিদ্যালয় থেকে তাকে অন্য জায়গায় চলে যেতে হয়, গোটা ফ্যামিলিটা শেষ হয়ে যায়। এই রকমের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে রাজনৈতিক দলের ছেলেমেয়েরাই, সবচেয়ে বেশি লোকেরাই। এখন এটা রাজনীতিকদের বুঝতে হবে, এটা এই কারণে যে আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করেন, আপনারা সমালোচনা করেন, কিন্তু আপনাদের এই সমালোচনাটা যাতে এমন না হয় যে আমি যার সমালোচনা করছি তাকে আমি নির্মূল করতে চাই। কেউ কাউকে নির্মূল করার দরকার নেই, এবং কেউ আসলে নির্মূল করতেও পারে না। বরং এই নির্মূলের আইডিয়াটা অথবা আনএক্সিস্ট করার যে আইডিয়া, সেটা কিন্তু থেকে বেরিয়ে আসতে হবে। এবং বেরিয়ে এসে যে ঐক্য আমাদের ছিল 5 আগস্টের পূর্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং সংগ্রামে, সেই ঐক্য ওইভাবে না হলে অন্তত কাছাকাছি লেভেলে যাতে আমরা থাকি, আমরা যাতে সচেতন থাকি, বাংলাদেশে যাতে আবার এরকমের কোনো গণ অভ্যুত্থান বা এরকম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দরকার না হয়। এম আব্দুল্লাহ, আমরা ইদানিং লক্ষ্য করছি যে ফ্যাসিস্টদের দূষর হিসেবে যারা পরিচিত, অথবা ফ্যাসিস্টকে যারা টিকিয়ে রাখার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে, তারা এখন মিডিয়ায় সগৌরবে উপস্থিত। এদেরকে টক শোতে ডাকা হচ্ছে, তারা ফ্যাসিস্টের পক্ষে বয়ান তৈরি করার চেষ্টা করছে। তাদের মূল টার্গেট প্রফেসর ইউনূস সরকার এবং এই তরুণরা যারা ফ্যাসিবাদী নেতৃত্ব দিয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা এই অনুষ্ঠানে অনেকবার কথা বলেছি, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে তাদের এই তৎপরতা আরও বাড়ছে। তারা এমন এমন লোককে বিভিন্ন টক শোতে নিয়ে আসছে যারা চিহ্নিত, আমরা চিনি এদেরকে, আমি আপনি সবাই চিনি তাদের অতীত ভূমিকাটা কি, এবং তাদেরকে যে আশ্রয় প্রশ্রয় মিডিয়া দিচ্ছে। আমার প্রশ্ন হলো, এই ধরনের পরিস্থিতি কি, কেন এবং কিভাবে তৈরি হলো? এই সবগুলোর গোড়ায় কিন্তু সেই ঘুরে ফিরে একই জায়গায় কি কারণে? কারণ যখনই আপনি ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভাজন দেখছে, তাদের মধ্যে অনেক ক্ষেত্রে কম্প্রোমাইজ করার, যখন আপনি বিভাজিত হয়ে যাচ্ছেন তখন কিন্তু আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে কোথাও না কোথাও। আপনি দেখেন মিডিয়াগুলোতে কাদেরকে কতটুকু চেঞ্জ হয়েছে। মিডিয়াগুলোতে একটি মিডিয়াতে 200-400 কর্মী থাকে, 200 কর্মী থাকে।
এবং নীতি নির্ধারক পর্যায়ে কমপক্ষে 20 জন থাকে। এর মধ্যে একটি পোস্টে প্রতীকীভাবে একজনকে দিল, আমার মতো করে আমার পছন্দের একজনকে দিল, আমি খুশিতে গদগদ হয়ে গেলাম যে না আমার লোক ওখানে কিন্তু আছে। এবং বাস্তবে কিন্তু বাকি যে টায়ারগুলো আছে প্রত্যেকটা টায়ারে কিন্তু ফ্যাসিস্ট শক্তি রয়ে গেছে। আপনার পক্ষে সম্ভব নয় যে প্রত্যেকটি লাইন ঠিক করে দেখা, চেক করে তারপরে আপনাকে নিউজের লাইন ঠিক করা। একই সঙ্গে আপনি যদি বলেন যে টকশোর বিষয়টা, টকশোতে যারা এসে এই কথাগুলো বলার সাহস পাচ্ছে, কেন পাচ্ছে? সাহস পাচ্ছে যখন এই ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো বিভাজিত হচ্ছে, তারা সম্ভাবনা, নতুন করে সম্ভাবনা দেখতে পাচ্ছে যে ফ্যাসিস্ট শক্তির ফিরে আসার। এই কারণে তারা আশাবাদী হয়েছে যে এখন যদি এদের পক্ষে যদি পতিত শক্তির বিরুদ্ধে যদি কথা বলে রাখতে পারি তাহলে ভবিষ্যতে তাদের কাছে মূল্যায়িত হওয়ার যে একটা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়ে যায়। সেটা অতীতে আপনি দেখেছেন শেখ হাসিনার একটি গুণ কিন্তু আছে, তার পক্ষে যে কথা বলে, যে অবস্থান নেয় তাকে সে একদম ঢেলে দিতে পারে, একদম মূল্যায়ন বললেও কম বলা হবে। আপনি দেখেছেন অতীতে যারা অন্যায়ভাবে, অন্যায্যভাবে শেখ হাসিনাকে সার্ভ করেছে, তাদেরকে কোটি কোটি টাকার প্লট দেয়া থেকে শুরু করে নানানভাবে তাদেরকে যত ধরনের সুবিধা আছে, অন্তত পক্ষে আমি যদি সাংবাদিক কমিউনিটির কথা বলি, শেখ হাসিনার 15 বছরে হাজারখানিক সাংবাদিককে কোটিপতি করে দিয়ে গেছে। একদম যাদেরকে আমরা দেখেছি একেবারে প্রান্তিক পর্যায়ে ছিল, তারা কোটি টাকার, এবং সেটা কোটিপতি বললেও কম হবে, 1000 কোটি টাকার মালিক করে দিয়ে গেছে, কম করে হলো 50 জন থেকে 100 জন, তারা 1000 কোটি টাকার মালিক হয়ে গেছেন নানান সুযোগ সুবিধার মধ্য দিয়ে। এটা হলো তারা একদিক থেকে তারা নিমক হালালির একটি জায়গা আছে, যে অতীতে যা পেয়েছি তার জন্য নিমক হালালির জায়গাটা। আর শেখ হাসিনা তো এগুলো আদায় করার কৌশলগুলো কিন্তু ভালো জানেন। নিশ্চয়ই আমি জানি না, আমার কাছে তথ্য নাই, কিন্তু অনুমান করতে পারি শেখ হাসিনার চরিত্র অনুযায়ী তিনি দিল্লি থেকে ফোন করে যখন বলেন কিরে তোকে এই দিছিলাম না, এখন চুপ মারিয়ে আসিস কেন, তো বা ওই স্টেশনকে বলছে যে অমুককে ডাকো, তো ওই স্টেশন যখন মনে করছে, দেখছে যে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে নানান বিভাজনে তাদের ফিরে আসার একটা সম্ভাবনা তাদের কাছে হয়তো ক্ষীণ হলেও যখন তারা সম্ভাবনা দেখতে পাচ্ছে, তখন ওই কথাটা কিন্তু ফেলতে পারছে না, ওখান থেকে যে ধরনের অ্যাপ্রোচ সেটা কিন্তু ফেলতে পারছে না। এই নানাবিধ কারণে কিন্তু মাথা তোলার চেষ্টা করছে। আর কিছুটা আমাদের মানসিক দৈন্যের জায়গাও আছে। আপনি সর্বশেষ ভার্চুয়াল জগতে যেটা ঘুরে বেড়াচ্ছে, অপু বিশ্বাসের বিষয়টা আমি এখানে বলতে চাই। দেখেন, তার আজকে ভার্চুয়াল জগতে গত 2 দিন দেখছি অন্তত পক্ষে বহু ভিডিও আছে নৌকা নৌকা করে স্লোগান নিজে দিচ্ছে এবং সমাবেশে দেয়াচ্ছে নৌকার পক্ষে। তাকে নিয়ে বিএনপির একটি প্রোগ্রামে তাকে নিয়ে সেখানে হাজির করা হয়েছে বিএনপির প্রোগ্রামকে আলোকিত করার জন্য। তো এটা কি আলোকিত করা হলো, নাকি ফ্যাসিবাদ বিরোধী এই বিপ্লবকে, এই অভ্যুত্থানকে কলঙ্কিত করা হলো? আমি শুনেছি তারেক রহমান এতে নাকি অসন্তুষ্ট হয়েছেন এবং যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এমন একটা আওয়াজও ক্ষীণভাবে দেখেছি, কিন্তু এখনো পর্যন্ত সেটা আমরা কোনো অ্যাকশন সেটা দেখি নাই। তো এই যে জায়গাগুলো, এবং আরো 2-1টা নাম আমি বলতে পারি, তারা হালে খুব বেশি বিএনপি দরদি হয়ে গেছে। তাদের অতীতে তাদের কি ভূমিকা আমরা চোখের সামনে, আমরাই তো তাদের আশেপাশে ছিলাম, আমরাই তো দেখেছি তারা কি পরিমাণ ফ্যাসিবাদের নানানভাবে ফ্যাসিবাদের সুবিধাভোগী, ফ্যাসিবাদ তোষণ কিভাবে করেছে, ফ্যাসিবাদ 15 বছর যাবৎ ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য, শক্তপোক্ত করার জন্য তাদের অনবদ্য ভূমিকা ছিল। এবং বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং তারেক জিয়াকে তাদের ইমেজকে ধ্বংস করার জন্য তাচ্ছিল্য ভাষায়, শুধু তুচ্ছ তাচ্ছিল্য বললে হবে না, নোংরা অশ্লীল ভাষায় এদের ব্যাপারে নানান ধরনের মন্তব্য করেছে। তাদেরকে এখন দেখতে পাচ্ছি বিএনপির মহাসমাবেশে নিয়ে তাদেরকে বক্তব্য, সমাবেশে, তারুণ্যের সমাবেশে ডেকে নিয়ে তাদেরকে দিয়ে বক্তৃতা করিয়ে বিএনপি ধন্য হচ্ছে। তো এটা আমরা এই আদর্শের, এই বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কালজয়ী আদর্শ, এই আদর্শ ধারণ করে আমরা কিন্তু বড় হয়েছি, আমরা দেখেছি। আমি ব্যক্তিগতভাবে শহীদ জিয়ার কাছে আমি যেটা বারবার বলি যে আমি আমার ঋণ আমি মনে করি, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি এই ক্ষমতার পাদপীঠে না আসতেন, যদি বাকশালী শাসনটি সেভাবে যদি 75-এর পরে কন্টিনিউ, আমি এম আবদুল্লাহ অন্তত সাংবাদিক হতে পারতাম না। আজকে আপনি সর্দার ফরিদ আমাকে এখানে ডাকতে আপনিও পারতেন না, আমিও এখানে আসার যোগ্যতা অর্জন করতাম না। এই জন্য আমি বিশ্বাস করি যে আমার যে সাংবাদিকতা, সেটা এই যে শহীদ জিয়ার মাধ্যমে যে গণমাধ্যমের যে বিকাশ ঘটেছে, সেই কারণেই বহু গণমাধ্যম, বহুদলীয় গণতন্ত্র, এই সুবাদেই কিন্তু আমরা আজকের এখানে আসতে পারি। এই জন্য এই শহীদ রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমার এই কৃতজ্ঞতার কথা, আমার ঋণের কথা আমি সুযোগ পেলে আমি এটা বলার চেষ্টা করি। সেই শহীদ জিয়ার দল যখন এই ধরনের কাণ্ড কীর্তন করে, কেন এদের মতো এই 2-4 জন ফ্যাসিস্টের যে চাটুকার দালালদেরকে এনে তাদের সমাবেশকে, তাদের অনুষ্ঠানকে আলোকিত করার মানসিকতা তাদের মধ্যে, এটা কি আলোকিত হচ্ছে নাকি অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে, এইটুকু বোঝার ক্ষমতা তাদের কেন নাই? কালচারাল ফাইটে যদি আমরা সঠিক পথটা যদি আমরা নির্ণয় না করতে পারি, সবচাইতে বিপর্যয় আমাদের গত 15 বছরের যে বিপর্যয়, কালচারালি আমরা নিজেদের সঠিক পথ নির্ণয় করতে না পারার কারণে গত 15 বছরে যে মূল্য দিতে হয়েছে, এখন যদি আবার ভুল করি কালচারাল জায়গাটাতে, তাহলে ভবিষ্যতে আরো কয়েক গুণ বেশি মূল্য দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10টা 20 মিনিটে। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রয়েছেন এম আবদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। প্রফেসর নজরুল, আমরা জানি যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে চিন্তা চেতনার অধিকারী, কিন্তু সাংস্কৃতিকভাবে তারা সংখ্যালঘু, যেটা আমরা আপনার কাছে প্রশ্ন করেছিলাম নতুন বয়ানের প্রশ্ন। সে কথাটাই এম আবদুল্লাহ বলার চেষ্টা করেছেন যে নতুন বয়ান আসলে তৈরি হচ্ছে না এবং কাদের দ্বারা তৈরি হবে, এবং যাদের কথা উনি উল্লেখ করলেন তাদের বয়ান আমরা জানি, তাদের বয়ান এই নতুন বাংলাদেশের বয়ান নয়। এই যে সাংস্কৃতিক দিক থেকে আমরা সংখ্যালঘু অবস্থায় রয়েছি, এ থেকে বেরিয়ে যাওয়ার কি কোনো রাস্তা নেই? না, বেরিয়ে যাবার তো রাস্তা অবশ্যই আছে, এবং বেরিয়ে যাবার রাস্তা তো এখন তো সুযোগটা তৈরি হয়েছে, রাইট। যেমন ধরুন যে এই ফেসিবাদী আমলেও কিন্তু অনেক সাংস্কৃতিক কর্মী যারা, তারা কিন্তু নির্যাতিত নিপীড়িত ছিল। তো বিএনপির মতো একটা দলকে এই রকমের ফেসিস্ট শক্তিকে নিয়ে তারপরে এইভাবে করতে হবে, সেলিব্রেট করতে হবে কেন? তো বিএনপি তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা দল, এবং আপামর জনসাধারণের একটা সাপোর্ট বেস এখানে আছে। শহীদ প্রেসিডেন্টের আদর্শটা কি ছিল, ইন্টারনাল ইডিওলজিটা কি ছিল রাষ্ট্রের মধ্যে, এবং এক্সটার্নালি ফরেন পলিসিটা কীরকমের ছিল। আমাদের কাছে মনে হয় যে বিএনপি যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই আদর্শ থেকে ডেভিয়েট করতেছে এরকমের। আর এই যে ঘটনায় যেটা আপনি বললেন, তো এগুলি তো প্রমাণ করে যে সেই আদর্শে বিএনপি নাই। বিএনপির শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, কলামিস্ট, তারপরে কি বলে খেলোয়াড়, বিএনপির তো অভাব নাই, যারা শহীদ প্রেসিডেন্ট আদর্শকে রিয়েলি তারা বুকে ধারণ করে, এবং তারা নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল। টেলিভিশনে তাদেরকে আসতে দিত না, এবং একটা কোনো প্রোগ্রাম তারা করতে পারতো না, ইভেন প্রাইভেটলি তাদেরকে প্রোগ্রাম তারা করতে পারতো না, এবং সরকার বাধা দিত, রাষ্ট্রের এজেন্সিগুলি তাদেরকে বাধা দিত, কেউ যদি তাদেরকে দাওয়াতও দিত। তো সেই লোকগুলো কোথায়? তো কাজে এখন যেটা দরকার, এই যে যারা নির্যাতিত নিপীড়িত ছিল, যারা তাদের দলীয় আদর্শ ধারণ করতো, বিএনপির দলীয় আদর্শ ধারণ করতো, তাদেরকে ফোকাসে নিয়ে আসা, তাদেরকে বরং প্যাট্রোনাইজ করা। কিন্তু সেটা না করে এখন কোথাকার একটা ফ্যাসিবাদী আদর্শ ছিল, ফ্যাসিবাদী এলিমেন্ট ছিল, তাকে এনে বিএনপির এরকমের সেলিব্রেট করতে হবে অথবা তাদেরকে দেখাতে হবে। এটা তো আমি মনে করি যে জনাব তারেক রহমান সাহেবকে এটা সিরিয়াসলি দেখা উচিত, এবং এটা সিরিয়াসলি দেখা উচিত, এবং এ নিয়ে তার চিন্তাভাবনা করা উচিত। আর আপনি যেটা বলেন যে বয়ান আপনি তৈরি করবেন, বয়ান তৈরি করার জন্য তো চিন্তাভাবনা লাগবে, গবেষণা লাগবে। বয়ান তৈরি করার জন্য যে সাংস্কৃতিকভাবে যে শক্তিমত্তা অর্জন করা, সেটা শক্তিমত্তা অর্জন করতে হবে। এবং এই জন্য যে আপনি ধরেন টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে নিউজ পেপার, তারপরে গবেষণা, থিঙ্ক ট্যাঙ্ক, এগুলিতে জোর দিতে হবে। বয়ান কিন্তু মুখে মুখে, মানে আমি একটা বললাম আর বয়ান তৈরি হলো তা না। বয়ান তৈরি করার জন্য একটা
একটা সিরিয়াস ইন্টেলেকচুয়াল একটা গ্রাউন্ড থাকতে হবে, ইন্টেলেকচুয়াল থট থাকতে হবে, এবং সেই থটের ভিত্তিতে বয়ান তৈরি করতে হবে। এবং বয়ান যে নতুন করে তৈরি করারও খুব বেশি দরকার নেই। আমি বলছি যে পুরাতন যে বয়ানগুলি আছে, যেগুলো একপাক্ষিক, লপসাইডেড, ওয়ান সাইডেড, এবং যেগুলা অনেকাংশেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ঐতিহ্যের বিরোধী, এবং এই যে বয়ানগুলির ভিত্তিতে এই ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে, সেই বয়ানগুলিকে এখন ডিবাং করা দরকার, ব্রেক ভাঙা দরকার, একেবারে টোটালি ভেঙে আসল যে সত্যিকারের যে বয়ান, সেই বয়ানগুলি এখন তৈরি করা দরকার। এবং সেই কারণে আমি বলবো বিএনপির মতো রাজনৈতিক দল থেকে শুরু করে অন্যান্য যারা আছে তাদের এগিয়ে আসা উচিত, এবং এক্ষেত্রে আমি মনে করি যে ইনভেস্ট করা উচিত। আপনি একটা গবেষণা প্রতিষ্ঠান তৈরি করেন, আপনার পলিটিক্যাল পার্টির মধ্যে সেল তৈরি করেন, গবেষণা সেল তৈরি করেন। পলিটিক্যাল পার্টি, আমি জানি এগুলি আছে পলিটিক্যাল পার্টি, কিন্তু সেগুলি ওয়ার্ক করতেছে না। আপনি এখন একটা কথা বলতেছেন এবং সেটার যদি স্ট্রং একটা বেজ না থাকে, এ কথা কিন্তু ভবিষ্যতে কেউ জানবে না বা বুঝবে না। কিন্তু একটা প্রতিষ্ঠান যখন একটা কথা বলবে, সেই কথাটা কিন্তু থাকবে, সাস্টেইন করবে। সেই কারণে আপনি যে বয়ানের কথা বললেন, এই বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই বয়ানের দিকে নজর দেওয়া উচিত, এবং এখানে ইনভেস্ট করা উচিত, রিসার্চ সেল করা উচিত, গবেষণা প্রতিষ্ঠান করা উচিত, এবং সেটা সাংস্কৃতিকভাবে হতে পারে, সেটা বুদ্ধিভিত্তিকভাবে হতে পারে, সেটা আপনারা যারা সাংবাদিক আছেন তাদেরকে নিয়ে হতে পারে, যারা রিয়েলি বাংলাদেশকে একটি স্বাধীন বাংলাদেশ হিসেবে দেখতে চায়, তাদেরকে নিয়ে আমার মনে হয় অগ্রসর হওয়া উচিত। আব্দুল্লাহ, সফট পাওয়ার বলে একটি কথা রয়েছে, এবং এর কার্যকারিতা আমরা গত 15 বছরে দেখেছি। আপনি নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার পেছনে এই তাদের যে সফট পাওয়ার, তারা খুব কার্যকরী ভূমিকা রেখেছে। এবং কেউ কেউ এই কথা বলে থাকেন যে বিরোধী দলের সফট পাওয়ার ছিল না বিদায় কারণেও এই ফ্যাসিস্ট সরকার আরও দীর্ঘায়িত হয়েছে। এখন সফট পাওয়ার কি আপনি নিজে জানেন, যেটা উনি বলছিলেন থিঙ্ক ট্যাঙ্ক, মিডিয়া, সাংস্কৃতিক অঙ্গন। কিন্তু আমরা গত 13 মাসে ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলো সফট পাওয়ারের কোনো উত্থান বা পুনর্গঠন বা নতুন করে তৈরি লক্ষ্য করছি না। তাহলে কি দাঁড়াবে? আমি এই জায়গাটাতে আসার আগে আমি আরেকটু অ্যাড করতে চাই। আপনি লক্ষ্য করে থাকবেন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী গেছে। এই প্রতিষ্ঠা বার্ষিকীটি বিএনপির 15, 16, 17, 18 বছর, প্রায় 18 বছর পরে বিএনপি নিপীড়নের মধ্যে ছিল, বৈরী সময়ে ছিল। এই অনুকূল সময়ে এটা দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। গতবার তাদের যে প্রতিষ্ঠা বার্ষিকীটি একেবারেই মানে অভ্যুত্থানের পর হওয়ার কারণে তাদের হয়তো এক ধরনের গুছিয়ে উঠতে পারে নাই, ধরে নেওয়া যায়। তো সেই জায়গাটাতে আপনি গত 15 বছরের সংবাদপত্রগুলোর ঘেটে দেখেন। আমি এটা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি বলে আমি কথাটা পয়েন্টটা রেজ করতে চাচ্ছি। 15 বছরে বিএনপির জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী, জন্মবার্ষিকী, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী, এই কোনো সংবাদ 10 থেকে 15 লাইনের বেশি কোনো শীর্ষস্থানীয় কাগজ প্রকাশ করে নাই। এবং সেটা দ্বিতীয় পৃষ্ঠা বা পঞ্চম পৃষ্ঠাতে নিউজটা যেহেতু 2 লাইন লেখা হতো যে আজ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী, এবং তারপরে এই উপলক্ষে বিএনপি এই কর্মসূচি গ্রহণ করেছে শেষ। নিজস্ব মিডিয়ার কোনো বয়ান সেখানে, মিডিয়া অ্যাজ ইফ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মিডিয়া চিনে না, তার সম্পর্কে কিছু জানে না। আমি শীর্ষস্থানীয় মিডিয়াগুলো একদম কোট আন কোট আমি বলছি, আমার কাছে সবকিছু সংরক্ষিত আছে এগুলো, কিন্তু আমি বলছি যে একদম আমি চ্যালেঞ্জ দিয়ে মানে বলছি এটা। এবারে যখন এই পরিবর্তনের পরে এখন তো অনুকূল সময়, সরকার কিন্তু বর্তমান যে সরকার ক্ষমতাসীন আছে, এই সরকার বিএনপির প্রতি এক ধরনের ঝুঁকে আছে। এটা বললে আমি মনে করি অত্যুক্তি হবে না, কারণ সরকারের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে বিভিন্ন জায়গায়, এগুলার অধিকাংশ জায়গায় বিএনপি, কারণ এটা বাংলাদেশে ছিলই 2 পন্থী, আওয়ামী লীগ পন্থী এবং বিএনপি পন্থী। যদি আপনি জনপ্রশাসনের আমলা শ্রেণীর কথা বলেন, পুলিশ প্রশাসনের কথা বলেন, এখানে এই 2 পক্ষে এক ধরনের বিভাজিত। এরপরে জামাত সমর্থক কিছু, জামাত অত্যন্ত পরিকল্পনা করে সুপরিকল্পিতভাবে কিছু জনশক্তি বিভিন্ন জায়গায় তারা তৈরি করেছে, এটি আছে, কিন্তু এটির সংখ্যা খুব বেশি না। তো তাহলে তাদের অনুকূল একটি প্রশাসন আছে, প্রায় কাছাকাছি মন মানসিকতার জায়গার লোকজন বিভিন্ন জায়গায় আছে। আমরা কি দেখলাম এই যে 5-6 দিন আগে যে প্রতিষ্ঠা বার্ষিকীটি গেল, মিডিয়াতে কিন্তু তারা মনে করে যে বিএনপি তাদের লোকজন বিভিন্ন জায়গায় তাদের মনা করে তারা সেটও করেছে কিছু কিছু। প্রথম সারির পত্রিকাগুলোতে সম্পাদক পর্যায়ে বিভিন্ন পর্যায়ে তারা লেগেছে। কি দেখা গেল এবারে? দেখা গেল শীর্ষ পর্যায়ের 10টি সংবাদপত্রের মধ্যে
3টি সংবাদপত্র অন্তত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এক লাইনের একটি আর্টিকেলও প্রকাশ করার প্রয়োজন বোধ করে নাই। স্রেফ দায়সারা গোছের একটি প্রতিষ্ঠাবার্ষিকীর একটি নিউজ আছে, তাও সেই নিউজটি একটি একেবারে শীর্ষ পত্রিকার হলো 2য় পৃষ্ঠায়, একেবারে আমরা যেটা নাম্বার 1 পত্রিকা বলে আমরা ধরে নিই, সেটার হলো 2য় পৃষ্ঠায় একটি সিঙ্গেল কলাম একটি সংবাদ আছে যে আর কোনো পুরো পত্রিকা জুড়ে আর কোনো এই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে বা বিএনপি নামক একটি দল যে 47 বছর যাবৎ বাংলাদেশে এক্সিস্ট করছে এটার যে একটি ইতিহাস টানা এটা ছিল না। এর বাইরে শীর্ষস্থানীয় অন্য পত্রিকাগুলোর মধ্যে তারা দৈনিক আমার দেশ, আমি নামই উল্লেখ করছি, এই পত্রিকাটাতে বিএনপি একটি সাপ্লিমেন্ট তারা প্রকাশ করেছে নিজস্ব বয়ান দিয়ে, সেটা আমার দেশ ছাড়া বাকি 5-6টি পত্রিকাতে দিয়েছে। আমার দেশকে তারা মনে করে যে বৈরী পত্রিকার তালিকায় রেখেছে। প্রথম আলো যেমন দে নাই, আমার দেশও তেমন দে নাই, সমকালে দে নাই, এই 3-4টি পত্রিকাতে দে নাই। বাকি কয়েকটি পত্রিকাতে, নয়া দিগন্ত, যুগান্তর, এই জাতীয় কয়েকটি পত্রিকাতে তাদের সাপ্লিমেন্টারি প্রকাশ, সেটা আলাদা পার্ট। বিএনপি কাকে দিবে না দিবে সেটা একেবারেই তাদের নিজস্ব বিষয়। এখানে আর্থিক বিষয়াদি আছে, কেউ ফ্রি ছাপতে চায়, কেউ চায় না, কেউ হাফ দিলে ছাপতে চায়, প্রকাশ করতে চায়, এই জাতীয় নানান, সেই চ্যাপ্টারে আমি যাচ্ছি না। কিন্তু যদি নিজস্ব ইকুয়েশনে মিডিয়াগুলো বিএনপিকে কিভাবে মূল্যায়ন করলো, এটা কিন্তু একটা সূচক। এই 10টি শীর্ষস্থানীয় পত্রিকার মধ্যে আমরা দেখলাম যে মানে যারা সাপ্লিমেন্ট পেয়েছে তারাও 2-1টি দায়সারা গোছের এবং অখ্যাত লেখকের, আমি সেটাই বলতেছিলাম, অখ্যাত লেখকের 2-1টি আর্টিকেল প্রকাশ করেছে। যারা ভবিষ্যতে উচ্চাভিলাষ আছে, তারা ভার্সিটির ভিসি হতে চায়, একটা আর্টিকেল লিখে তারা রেকর্ড করতে চায়, এই জাতীয় কয়েকজনের লেখা ছাড়া আমি ব্যতিক্রম 1-2টা পত্রিকা আছে যে যারা মোটামুটি একটু ভালো পর্যায় থেকে লেখা সংগ্রহ করেছে। সব মিলিয়ে আমি সামারি করলে যেটা দেখি, সব মিলিয়ে এই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে লেখকের সংখ্যা 10-এর নিচে। তো তাহলে বিএনপির মতো একটি রাজনৈতিক দল, যেটি আগামী কয়েকদিন পরে যারা ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতার একদম সিঁড়ির মধ্যে আছে, শুধুমাত্র ভিতরে ঢোকার জায়গাটাতে আছে, ধরে নেওয়া হচ্ছে, সেই দলের এরকম একটা প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে 47 বছর 48 বছরে পা দিয়েছে, মানে 4 যুগে পা দিচ্ছে, সেই সময়টাতে তাদেরকে নিয়ে একজন সেরকম বোদ্ধা লেখক, যাদের গুণী লেখক, যাদের লেখা মানুষ আমলে নেবে, যাদের লেখা মানুষের উপর প্রভাব বিস্তার করবে, সামনে একটি জাতীয় নির্বাচন আছে, সেক্ষেত্রে এটার একটি শহীদ জিয়ার আদর্শটাকে সামনে টেনে কোন প্রেক্ষাপটে বিএনপি গঠন করেছিলেন, এই বিষয়গুলোকে সামনে রেখে মানুষের উপর একটা ইতিবাচক প্রভাব পড়বে, এরকম লেখা যেভাবে আসার দরকার ছিল, কেন আসলো না বিএনপি? কি সেটা একবারও মূল্যায়নে বসেছে? লেখাগুলোর ব্যাপারে আমি দেখেছি, আমার মনে হচ্ছে অনেকগুলি লেখায় প্রপাগান্ডামূলক, কিন্তু বিএনপি এমন একটি দল, তার মানে এই দলটির উপর লেখার জন্য কি প্রপাগান্ডা মানসিকতা দরকার পড়ে? নিশ্চয়ই না। তার ত্যাগ তিতিক্ষা, খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব, জিয়াউর রহমানের আইডিওলজি, এটা তো পজিটিভলি লেখা যায় না, প্রপাগান্ডা। কিন্তু আমি দেখেছি অনেকগুলো লেখা প্রপাগান্ডা, যে জায়গাটাতে ফোকাস দরকার ছিল সত্যিকার অর্থে জিয়াউর রহমান যেই আদর্শ, যে লক্ষ্য, যে নীতি, যে মূল্যবোধকে ধারণ করে এই দলটি গঠন করেছিলেন এখন থেকে 47 বছর আগে, সেটা থেকে বিএনপি এখন কোন পর্যায়ে আছে এবং সামনে যে চ্যালেঞ্জ তাদের রয়েছে সেই জায়গাটাতে বিএনপির কি করা উচিত, এইভাবে বিএনপিকে গাইড করার মতো যে লেখার দরকার ছিল, এটা একটি জাতীয় নির্বাচনকে সামনে রেখে যেভাবে মিডিয়াতে থাকা দরকার ছিল, সেটা যে অনুপস্থিতি আছে। বিএনপির নিজস্ব যে মুখপত্র দৈনিক দিনকাল, যেটির প্রিন্টার্স লাইনে তারেক রহমানের নাম আছে প্রকাশক এবং সম্পাদক হিসেবে, সেই পত্রিকাটি দেখেও আমি হতাশ হয়েছি। আমি আপনাকে বললাম না, সেই সফট পাওয়ারের প্রয়োজনীয়তাটা, মিডিয়ার গুরুত্ব বিএনপি কেন অনুধাবন করতে পারে না? অতীতে যেমন পারে নাই, এখনো পারছে না কেন? এটাই আমার কাছে একটা কিন্তু বড় বিষয়। হ্যাঁ, তিনি তো জিয়াউর রহমান মিডিয়ার গুরুত্ব অনুধাবন করতে পেরেছিলেন বলেই তো তিনি নিজে পত্রিকা প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন, দৈনিক দেশ পত্রিকা প্রকাশের ব্যবস্থা করেছিলেন। ঢাকার বাইরে যখন দুর্গম বলা যায় সেই রাজশাহী, তখনকার মতো পত্রিকা পৌঁছাইতে 3 দিন পরে জাতীয় পত্রিকা পৌঁছাতো। এই জিনিসটা উপলব্ধি করে রাজশাহীর মতো জায়গা থেকে, এটা একটা ইতিহাস, কোনো আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশে
রাষ্ট্রের পক্ষ থেকে একটা এরকম মফস্বল শহরে একটি দৈনিক পত্রিকা প্রকাশের জন্য একজন রাষ্ট্রনায়ক এরকম উদ্যোগ নেন। এরকম উদ্যোগ কিন্তু নজিরবিহীন। তো যে জিয়াউর রহমান এটা অনুধাবন করতে পেরেছেন, সেই জিয়াউর রহমানের দল কেন এখন এই মিডিয়ার গুরুত্ব এবং যেসব লোকজনকে বিএনপি গুরুত্ব দিচ্ছে মিডিয়ার লোক হিসেবে, আমি এটাও এক ধরনের মানে আমার কাছে দুর্বোধ্য যে তাদের মিডিয়ার কোনোদিন তারা 2 লাইন লিখেছে এরকম আমার দৃষ্টিতে অন্তত পড়ছে না। হয়তো এটা আমার এটা সীমাবদ্ধতা, আমি দেখি নাই যে তারা যাদেরকে তারা সামনে আনছে মিডিয়ার লোক হিসেবে, তাদের লোক হিসেবে এদের কখনো কোথাও লিখেছে, একটা আর্টিকেল লিখেছে, 2 লাইন কোথাও লিখেছে এই জাতীয় আমার সামনে অন্তত পড়ে নাই আর কি। এটা হয়তো আমার চোখে পড়ে না, এটা আমার দুর্ভাগ্য, আমার দুর্বলতা। তো এই জন্য বিএনপিকে যদি ক্ষমতায় যাবে হয়তো, যেহেতু কোনো বিকল্প এই মুহূর্তে তাদেরকে চ্যালেঞ্জ করার মতো নাই, কিন্তু ক্ষমতায় গেলেই হবে না। টিকে থাকার জন্য এই যে সব পাওয়ারগুলোর কথা বলছেন সেগুলোর যদি গুরুত্ব অনুধাবন না করে, আমার ধারণা যে আমি আশঙ্কা করি যে ক্ষমতায় যাওয়া হয়তো হবে কিন্তু টিকে থাকা খুবই দুরূহ হবে। এরপর আমরা আশাবাদী হই যে বিএনপি এই যে সফট পাওয়ারের কথা বললাম সেগুলোর ব্যাপারে গুরুত্ব দিবে, যে অতীতে দেওয়া হয়নি। কারণ না দেওয়ার কারণে তারা যে সংকটে পড়েছিল সেটা তো অভাবনীয় সংকট, অকল্পনীয় সংকট। আমি একটু অ্যাড করি যে বিষয়টা হলো যে যারা লেখালেখি করেন এর অধিকাংশ লেখাই হচ্ছে যে অনেকটা মানে যে আমি নিজেকে সেলফ প্রমোশনের একটা জায়গা থেকে আমি করছি, যে আমি একটা লেখা লিখলাম, খুব প্রশংসা করে এবং যাতে করে আমাকে বলে হ্যাঁ হ্যাঁ বাহাবা দেয়, খুব ভালো হয়েছে ভালো হয়েছে। ক্রিটিক্যাল যে লেখা, যে এটা খুব গুরুত্বপূর্ণ। এবং যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এরকমের সামনে আপনি গিয়ে যদি প্রশংসা করেন এরকমের খুব, এটা তিনি পছন্দ করতেন না এবং অনেক তার প্রমাণ আছে। তো কাজেই যে এইটাই হলো শক্তি, যে বিএনপির ব্যাপারে যদি লিখতে হয়, বিএনপির যদি কোনো ভুল থাকে সেটাও লিখতে হবে এবং সেটা লিখতে হবে, সেটা দেখাই দিতে হবে বিএনপির ভালোর জন্য, যে যাতে করে তারা যে মূল যে আদর্শ তাদের নীতি সেখান থেকে তারা তাদের ডেভিয়েশনটা না হয়। সেই ধরনের লেখা এবং সেই ধরনের মানে বোদ্ধার শ্রেণী, সেই ধরনের মানুষ তৈরি করা, এটাও একটা তাদের কাজ। এই সঙ্গে আমি একটু অ্যাড করি, আমি একটা লেখা লিখেছিলাম সেখানে বিএনপির চ্যালেঞ্জগুলোকে আগামী দিনে নির্বাচন কেন্দ্রিক যে চ্যালেঞ্জগুলো কি এবং চ্যালেঞ্জে বিএনপির কিছু ভুল ভ্রান্তির বিষয়গুলো এবং যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে এটার এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে 2-4 জনের সাথে দেখা হয়েছে বোধহয় এই যে চ্যালেঞ্জগুলোর কথা বলেছি এটাও মনে হয় যেন পছন্দ হয় নাই, কিন্তু আমি তো সেখানে একেবারে মানে সুনির্দিষ্টভাবে বলার চেষ্টা করেছি এই বিষয়গুলো তাদের সামনে অত্যন্ত তাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের কারণ হতে এবং সেটা মোকাবেলা করার জন্য এখনই এই প্রস্তুতিগুলো তাদের দরকার, সেটাও তাদের কাছে পছন্দ হয়েছে বলে আমার কাছে মনে হয় না আর কি। এম আব্দুল্লাহ এবং প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।